সবকিছু ঠিকঠাক আছে কিনা, তুমি সাউন্ডটা ক্লিয়ার কিনা এটা স্পেশালি একটু জানো। সাউন্ডটা যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের আজকের ওরিয়েন্টেশন যে লাইভ সেই লাইভটা আসলে শুরু করব। সবাই একটু আমাকে জানাও যে সাউন্ডটা ওকে আছে কিনা। আচ্ছা, আমরা চুপ করে নাই, আমরা আসলে আমাদের লাইভ যেটা সেটা সেটআপ করছিলাম, একটু জানাও যে সাউন্ড ওকে আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম তাইবা বিপাশা, এবং যারা অলরেডি জয়েন করে ফেলেছো বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে দাও, কারণ আজকের যে লাইভ সেটা 25 ব্যাচের এবং 26 ব্যাচের যারা সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা লাইভ হতে যাচ্ছে মেডিকেলের জন্য। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের পেইড ব্যাচের যারা আছো, আমাদের গোল্ডিগার্সের, তারা সবাই অভিভাবক নিয়ে আসবা। সাউন্ড কম, আচ্ছা সাউন্ডের ব্যাপারটা দেখছি, একটু কম নাকি বেশি কম? বাবারা বেশি কম, আচ্ছা দেখছি। আচ্ছা, একটা মাইক আমরা একটু রাখি, হ্যাঁ একটু রাখো তো। একটা দিয়ে একটু কথা বলার চেষ্টা করি, দেখা যাক হাতে নিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, একটু জানাও যে এবার বেটার আসছে কিনা, এবার একটু বেটার সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা একটু জানাও। আচ্ছা, এখন ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা একটু আমাদের গ্রুপগুলোতে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, একটু সময় দাও। আচ্ছা, একটু টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দাও তো, পিন করে দাও শেয়ার করে। 5.1, 5.0 এবং 5.1। আচ্ছা, ঠিক আছে, সাউন্ড এখন ওকে আছে। আচ্ছা ওকে, তো তোমাদের জীবন ভাইয়া এবং নিশাত আপু, ওনারা দুইজন এখন এসে পৌঁছায় নাই, এর পিছনে একটা লজিক হচ্ছে ঢাকার জ্যাম। তো এই ঢাকার জ্যামের কারণেই আসলে অনলাইন এ মেডিকেল প্রিপারেশন নেওয়া যে একটা বুদ্ধিমানের পরিচয়, তার একটা বড় রিজন হচ্ছে এই ঢাকার জ্যাম। বিশেষ করে ঢাকার যারা, তারা জানো যে জ্যাম কি লেভেলের প্যারা দেয়। জীবন ভাই নিশাত আপু বাইকে 1 ঘন্টা আগে রওনা দিছে, 10 মিনিটের পথ। ভাইয়া পুরা এখনো আসতে পারে নাই। আর নামাজ শুরু হবে আমরা জানি, নামাজের আগেই আমরা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব, আমরা খুব দ্রুতই শেষ করার চেষ্টা করব, এটা নিয়ে কোনো ইস্যু নাই। এবং যারা চলে আসছো তারা একটু বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে দাও, নিজের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারো, কারণ আবারও বলছি মেডিকেল ভর্তি ইচ্ছুকদের জন্য আজকে লাইভটা খুব গুরুত্বপূর্ণ লাইভ হতে যাচ্ছে। এবং মেডিলজি যারা আসো, আমাদের কোর্সের ডিটেলসটা একটু পিন করে দাও, কোর্সের যে ডিটেলস সেটা একটু পিন করে দাও পেজে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু কথা বলা শুরু করি, যেহেতু আজকে সময় খুব কম। আজকে হচ্ছে তারাবির নামাজ আছে, আজকে প্রথম তারাবির নামাজ শুরু হচ্ছে, এবং আমরা আজকে একটা শুভ দিনে, একটা সুন্দর দিনে আজকের লাইভটা শুরু করছি, এবং এটা আমাদের প্ল্যানই ছিল
যে প্রথম রোজা, প্রথম তারাবির আগেই আমরা আমাদের ওরিয়েন্টেশনটা শুরু করব। এরপর সৃষ্টিকর্তার কাছেও আমরা চাইবো যে আমরা যেন সেরা পরিশ্রমটা করতে পারি, মেডিলজি টিম এবং আমাদের বাচ্চারা, আমাদের যেসব স্টুডেন্ট মেডিলজির উপর ভরসা রেখেছে, আমরা যেন সেরা পরিশ্রমটা করতে পারি। কারণ আমাদের সব ধ্যান জ্ঞান বা যাই বলো সব কিন্তু তোমাদের নিয়েই। আমরা অফলাইনে পড়াই না, এটা আমরা বারবার বলতে চেষ্টা করি যে আমরা অফলাইনে পড়াই না, কারণ আমাদের সব চিন্তা তোমাদের নিয়ে। আমরা মেডিকেলের বাইরে অন্য কোনো কিছু পড়াই না। আমাদের কোনো ভার্সিটির কোর্স নাই, আমাদের কোনো রকম একাডেমিক কোর্স নাই। এটাও শুধুমাত্র তোমাদের যেন আমরা বেস্ট সার্ভিসটা দিতে পারি। এবং সার্ভিস অনলাইনে আসলে কত ভালো সার্ভিস দেওয়া যায় এবং সার্ভিস কি রকম সার্ভিস আসলে হওয়া উচিত, সেটার একটা এক্সাম্পল ইনশাল্লাহ এবার আমরা হব। তাহলে চলো আমরা একটু শুরু করি টোটাল ব্যাপারটা। ফার্স্ট অফ অল একটু দেখো যে এখানে আমরা 2025-26 শিক্ষাবর্ষে ঘটনাটা একটু দেখাই যে 1,30,000 স্টুডেন্ট কিন্তু অ্যাটেন্ড করছে, কিন্তু সেই 1,30,000 স্টুডেন্টের মধ্যে পাশ করছে মাত্র 60,000, অর্থাৎ 50%-এরও কম। প্রশ্ন কি খুব কঠিন ছিল? প্রশ্ন কিন্তু আসলে খুব কঠিন ছিল না। আচ্ছা, আমাদের জীবন ভাই নিশাতুপু চলে আসছে। আচ্ছা, সবাই আসো। আচ্ছা আচ্ছা, তো ওরা চলে আসুক। আচ্ছা, ঠিক আছে। এখানে একটা জিনিস একটু খেয়াল করো যে 1,35,000 আবেদন করছে, 1,31,000 স্টুডেন্ট কিন্তু অ্যাটেন্ড করছে, মানে 4,000 এমনিই আবেদন করছিল, ওরা অ্যাটেন্ডও করার প্রয়োজন মনে করে নাই। আরো একটা ব্যাপার একটু বলি তোমাকে, এই যে 31,000 এর ভিতরে তুমি নিশ্চিত থাকো খুব 1,31,000-এর মধ্যে খুব বেশি হলে মেডিকেল প্রফেশন নিছে 60,000-70,000। অ্যাকুরেট ডাটা কেউই দিতে পারবে না তোমাকে, কিন্তু মেডিকেল প্রিপারেশন এখানে নিছে মাত্র 60,000-70,000 স্টুডেন্ট। ফলে তোমার ফাইট করা লাগবে এই যে পাস করছে 60,000 না, এই 60,000 স্টুডেন্টের মধ্যে। ফলে তোমার কিন্তু কম্পিটিশন, তুমি প্রায় চিন্তা করো যে আমার এত স্টুডেন্টের মধ্যে আমি কিভাবে ভালো করব। কিন্তু এখানে একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি জীবন মরণ দিয়ে প্রিপারেশন নেয় 20,000 স্টুডেন্ট। 20,000 স্টুডেন্টের মধ্যেই তোমার 5,000, প্রতি 4 জনে একজন। কিন্তু মনে রাখতে হবে এই 4 জন কিন্তু কম্পিটেন্ট, এই 4 জন কিন্তু যোগ্য। ফলে ওই যোগ্য 4 জনের, মানে তুমি প্রায় শোনো না একটা ভার্সিটিতে 25 জনে একজনের একজন চান্স পাবে, 30 জনে একজন, 70 জনে একজন চান্স পাবে। এইগুলা ভুং ভাং জিনিস। আসল জিনিস হচ্ছে যোগ্য কয়জনের ভিতর তোমাকে চান্স পাইতে হবে। আচ্ছা, সবাই একটু চলে আসুক, সবাইকে আসতে বলো। আচ্ছা, তো আমাদের সবাই আসলে চলে আসছি। তো আমরা আসলে একটু পরিচয় পর্ব শুরু করি, কারণ এখানে অনেকেই আছো যারা আমাদের চিনো না। তো আমি একটু ফার্স্টে একটু বলে নিই যারা আমাদের সম্পর্কে জানতে চাও তাদের জন্য, যে আমি হাফিজ, আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। আমি মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য 12 বছর ধরে পড়াচ্ছি। আমার হাত ধরে হাজার হাজার স্টুডেন্ট মেডিকেলে চান্স পেয়েছে, 500-র বেশি স্টুডেন্ট ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আমি মেডিলজির বায়োলজি এবং কেমিস্ট্রি, অর্থাৎ টোটাল 100 মার্কের 55 মার্ক আমিই পড়াবো। আচ্ছা, এর বাইরে হচ্ছে জিৎ, সবাই একটু বলো। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজে 3rd ইয়ারে আছি। আমি তোমাদের কেমিস্ট্রির অনুশীলনী, এক্সট্রা রাইটারের ইনফোগুলো তোমাদেরকে কভার করে দিব। আমি ফারিয়া এরব, তোমাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 3য় বর্ষে আছি। আমি তোমাদের জিকে ক্লাস নিব এবং সেই সাথে জুওলজির যত এক্সট্রা ইনফো এবং অনুশীলনী ক্লাস আছে সেগুলো আমি নিব। আসসালামু আলাইকুম, আমি আসিফ মাহমুদ জীবন, ঢাকা মেডিকেল কলেজ 4র্থ বর্ষ। তোমাদের ফিজিক্স ডিপার্টমেন্টটা আমি দেখছি, তার সাথে ফিজিক্সের যত এক্সট্রা রাইটার থেকে শুরু করে অনুশীলনী আছে সবকিছুই আমার কাছে। আসসালামু আলাইকুম, আমি নিশাত তাসনিম, ঢাকা মেডিকেল কলেজের 4র্থ বর্ষে অধ্যয়নরত আছি। আমি তোমাদের ইংরেজি পড়াবো এবং এর সাথে বোটানি যত এক্সট্রা ইনফো এবং অনুশীলনী সেটা আমি সলভ করাবো। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের টিচারদের পরিচিতিটা জানলা, সাথে সাথে আমরা একটু কথা বলছিলাম, আমি এই কথাটা একটু শেষ করি। আচ্ছা, একটু চলে আসো যে আমাদের সিট যেইটা, আচ্ছা এটা একটু ইয়া করো তো। আমাদের সিট যেইটা সেটা কিন্তু 5,000 সামথিং। মোটামুটি তুমি ধরে নিতে পারো তো মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যদি 5,500 স্টুডেন্টের মধ্যে ঢুকতে পারো, তাইলে কিন্তু তুমি আসলে চান্স পেয়ে যাবা। আচ্ছা, মানে ওয়েটিং থেকে হইলেও তোমাকে টানবে। এখন একটু চলে আসো 37টা মেডিকেল কলেজে 5,380টা সিট এবং 67টা বেসরকারি মেডিকেল কলেজে 6,295। তবে যারা চিন্তা করো যে আমি বেসরকারি মেডিকেলে চান্স পাইতে চাই, আমি নিশ্চিতভাবে বলতে পারি তুমি চান্স পাবা না। বেসরকারি মেডিকেলের স্কোর তুমি তুলতে পারবা না। তুমি যদি সরকারি মেডিকেলে চান্স পাওয়ার ট্রাই করো, যে কোনো একটা সরকারি, তাহলে তুমি বেসরকারি স্কোর তুলতে পারবা। বেসরকারি ব্যাপারটা ক্লিয়ার করলাম। তো এবছর এই যে আমরাও লিখছি যে একটা আসনের জন্য 25 জন পরীক্ষার্থী, কিন্তু আসলে তা না। একটা আসনের জন্য পরীক্ষা কিন্তু দেয় অ্যাকচুয়ালি 4 জন পরীক্ষার্থী। ওই 4 জনের একজন হইতে গেলে তোমাকে ট্রিকি হইতে হবে।
তোমাকে কৌশলী হইতে হবে, তোমার ভালো মেন্টর লাগবে, তোমার ভালো গাইডলাইন লাগবে, তোমাকে জানতে হবে তোমাকে কি পড়তে হবে, তোমাকে মোস্ট ইম্পর্টেন্টলি জানতে হবে তোমাকে কি বাদ দিতে হবে। এত বছর ধরে পড়াচ্ছি, আমি প্রায় দেখছি যে পোলাপান জাস্ট চান্স পায় না একটা রেজানে, ও জানে না কি বাদ দিতে হবে, ও অপ্রয়োজনীয় জিনিস পড়ে। অপ্রয়োজনীয় জিনিস তুমি যদি মাথার ভিতর ঢুকায় মাথাকে আসলে একেবারে জ্যাম প্যাকড করে ফেলো, তাহলে তোমার চান্স মিস হবে। আচ্ছা, এখন একটু চলে আসো 2024-25 শিক্ষাবর্ষের মেডিলজির সাফল্য। তবে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখবা যে আমরা বলছি 1728 জন, একটু বলি যে অনলাইনে আমাদের থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পাইছে, স্টিল আমাদের স্টুডেন্ট 1728 জন। এটা কেন? এর পিছনে আরো একটা কারণ আমি বলছি, আমাদের রেজাল্ট জানাইছে 3000+। আমি বলতেই পারতাম এই 3000+ আমার স্টুডেন্ট, কারণ ও রেজাল্ট জানাইছে আমাকে, আমরা সেটা বলি নাই। আমাদের পেইড ব্যাচ থেকে যারা টাকা দিয়ে আমাদের কাছে ভর্তি হয়েছে তার ভিতর 1728 জন। তবে এই রেজাল্ট বা এই যে 20 জনের মধ্যে 8 জন, সেরা 20 জনের মধ্যে 8 জন ঢাকা মেডিকেলে, মানে সেরা 20-এর 8 জন আমাদের, বা 125 জন ঢাকা মেডিকেলে চান্স পাইছে, এইটা রেজাল্ট না। রেজাল্ট হচ্ছে এই নিচে ছোট করে লেখা যেটা, এইটা যে আমাদের গোল্ডিগার্স এর একেবারে ফার্স্ট যে ব্যাচ, ফার্স্ট প্রি মেডিকেল ব্যাচ, ছোট্ট একটা ব্যাচ ছিল, মাত্র 408 জন স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি ছিল, মাত্র 408 জন। এই 408 জনে 107 জন চান্স পাইছে। অর্থাৎ অনলাইন অফলাইন মিলায় প্রি মেডিকেল ব্যাচগুলোর মধ্যে সবচেয়ে সফল বলতে সাফল্যের হারে প্রতি 4 জনে 1 জন চান্স পাওয়ার দিক দিয়ে সবচেয়ে সফল ব্যাচটা কিন্তু মেডিলজির প্রি মেডিকেল ব্যাচ, মেডিলজির গোল্ডিগার্স। এবং এর মধ্যে আমাদের এখানে ভুল লিখছে, আমাদের 7 জন ডিএমসি তে চান্স পাইছে এই 408 জনের মধ্যে। এখন একটু চলে আসো যে চান্স পেতে আসলে কত নাম্বার পাইতে হবে, এরকম কিছু কোশ্চেন আসে। অর্থাৎ তোমাদের বেশ কিছু কোশ্চেনের আনসার আমরা ফার্স্ট একটু দিয়ে দিই। আচ্ছা জীবন, এটা একটু বলো। আচ্ছা, এখন এই জায়গাতে যে প্রশ্ন আসে সেটা হচ্ছে কাটমার্ক কত। হ্যাঁ, এই যে বলছে চান্স পেতে কত নাম্বার পাইতে হবে, সারা বছর দেখা যায় কাটমার্কের কিন্তু একটা ফ্ল্যাকচুয়েশন থাকে। হ্যাঁ, দেখা যায় এই বছর কাটমার্কটা একটু বেশি উপরে উঠছে, তার আগের বছর কাটমার্কটা আর একটু নিচে ছিল। সুতরাং চান্স পেতে কত নাম্বার পাইতে হবে এইটা তোমার কখনোই কোনো উদ্দেশ্য থাকবে না। তোমরা যেহেতু প্রি মেডিকেল ব্যাচ, তোমার টার্গেট থাকবে চান্স পাওয়ার মার্জিনে আমি থাকবো না, আমি থাকবো তার অনেক উপরে। যারা সেকেন্ড টাইমার তাদের অনেক ধরনের চিন্তা থাকে, আমি কত নাম্বার পাবো 3 মার্ক কেটে, বা সামনের বছর যদি আবার সার্কুলার চেঞ্জ করে 5 মার্ক কাটার ব্যাপার থাকে, তখন কি আসলে আমি এই জায়গায় চান্স পাইতে পারবো, ভালো নাম্বার পেয়েও আমার ওই 3 মার্ক কাটার কারণে চান্স মিস হয়ে যাবে কিনা। তোমার তো সেই টার্গেট না রে ভাই, তোমার কাছে এখনো যথেষ্ট সময় আছে। আমরা মেডিলজি রেজাল্ট থেকে তোমাকে দেখাইছি, তুমি প্রি মেডিকেল ব্যাচে যদি ভর্তি হও, তোমার অন্যান্য যে কোনো ব্যাচের থেকে সব থেকে বেশি পসিবিলিটি আছে চান্স পাওয়ার। সেই পসিবিলিটি তুমি যদি কাজে লাগাও, তাহলে চান্স পেতে কত নাম্বার পাইতে হবে এই নাম্বার মার্জিনটা তুমি মাথায় রাখবে না। তোমার টার্গেট থাকবে না আমি যত নাম্বার মার্জিন থাকবে তার থেকে অ্যাটলিস্ট 5 বা 6 বেশি পাবো। তোমার টার্গেটই থাকবে 5 বা 6 অ্যাটলিস্ট বেশি পাবো। তাহলে ধরো কাটমার্ক ধরো 73.25, তোমার মার্জিন বা তোমার চিন্তা থাকবে এরকম যে আমার 80-র উপরে পাওয়া লাগবে। তোমার চিন্তা ভাবনা এরকম থাকতে হবে। ওই যে ভাই একটা কথা বললো না, তুমি যদি বেসরকারি মেডিকেলে চান্স পাবো, বেসরকারি মেডিকেলে ভর্তি হব, এই চিন্তা নিয়ে পড়াশোনা করো, তুমি বেসরকারি মেডিকেলেও চান্স পাবা না, ম্যাথস ডিএমএফ ও তোমার চান্স হবে না। বুঝতে পারছো? এরকম অবস্থা হবে। কারণ তুমি যদি টার্গেট উঁচু না রেখে পড়াশোনা করো, তুমি কোনোভাবেই কিন্তু পরীক্ষার হলে গিয়ে ওই জায়গাটায় সাকসিড করে আসতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরের পার্টটাই আমরা যাই। এই যে সব থেকে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এটা হাফিজ ভাই উত্তর দেবে, আমি সামান্য বলি। ভাইয়া কত ঘন্টা পড়লে চান্স পাবো? ভাইরে, তুই ইন্টারমিডিয়েটে পড়ছিস, এখনো পড়ছিস, সামনে তোর এইচএসসি, তোর এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার জন্য, এবং এই যে একটা অসম প্রতিযোগিতা অ্যাডমিশনের, এই জায়গাতে নিজের সিট সিকিউর করার জন্য তুই যত ঘন্টা পারিস পড়। সামনে রমজান সংযমের মাস, সংযমটাকে নিজের শরীরের উপর ব্যবহার করো, দেখো কতটা নিজেরে পরিশ্রমের মধ্যে ফেলাইতে পারো। যত ঘন্টা পারো তত ঘন্টা পড়বা, যত ঘন্টা পারো নিজের কাছে একটা রেকর্ড রাখবা যে আজকে আমি 8 ঘন্টা পড়ছি, কালকে আমি 8.5 ঘন্টা পড়েই ছাড়বো, পরের দিন 8.5 ঘন্টা পড়ে, আজকে 8.5 ঘন্টা পড়ছি, পরের দিন আমি 9 ঘন্টা পড়েই ছাড়বো। সবসময় মনে রাখবা অন্যের সাথে তুলনা করার দরকার নেই। পাশের বাড়ির অমুক খালার জেসমিনের আন্টি কি করছে, সে কয় ঘন্টা পড়ছে, সেইটার সাথে তুলনা করলে তুমি বহুত একটা ধরা খাবা। তোমার তুলনা হবে নিজের সাথে। মনে রাখবা, মানুষ সবসময় যদি নিজেকে এক্সিড করতে পারে, নিজের পাস্টকে এক্সিড করতে পারে, সেটা হচ্ছে তার সফলতা।
তুমি আগে কতটুকু পড়তা, এখন কতটুকু পড়ছো, আগের থেকে এখন বেশি কিনা, সেটা হচ্ছে তোমার সফলতা। এবং এই টাইমটা ধীরে ধীরে বাড়াইতে হবে। আমরা সবসময় স্টুডেন্টকে এই পরামর্শ দেই, যতক্ষণ পড়া শেষ না হচ্ছে ততক্ষণ পড়বা। টাইমের ক্ষেত্রে একটাই কথা যে ভাইয়া তোমার হাতে আমরা 3টা মাস আমরা তোমার সময় নিব, মাত্র 3টা মাস, মার্চ, এপ্রিল এবং মে। আজকে কিন্তু আমরা গ্রুপ পেজ এবং তোমাদের যে ক্লোজড গ্রুপ 5.1 এর, তবে তোমাদের গ্রুপ কিন্তু 3টা, একটা না। আমরা এবছর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা সাবজেক্টে 75 মার্ক। আমরা বাচ্চাদের দেখছি, ওদেরকে তো আমরা চিনি, ওদেরকে বহুকাল ধরে দেখে আসতেছি, ওরা কি লেভেলের ফাঁকিবাজ সেটা আমরা জানি। ওদেরকে ধরে ধরে পড়াইতে হয়। দিন শেষে আমরা বলি না যে তোমরা ম্যাচিউর হইছো, আসলে তোমরা ম্যাচিউর হইছো হয়তো প্রেমের দিক দিয়ে, তোমরা ম্যাচিউর হয়তো হইছো কোন মেয়েরে পটাইতে হবে, কোন ছেলেরে পটাইতে হবে, কেমনে করলে কি হবে, কি পড়তে হবে, এগুলো তোমরা জানো। কিন্তু যখনই পড়াশোনার কথা আসে, পড়তে বলি, তখন পুরো ইম্যাচিউরের মতো আচরণ করো। তখন আসলে পড়তে ইচ্ছা করে না, পড়তে ভাল লাগে না, সারাদিন রিলস দেখা যায়, কিন্তু পড়তে বসলেই গায়ে জ্বালা ধরে যায়। যার জন্য তোমাকে কেমনে পড়াইতে হবে সেই ব্যাপারটা আমরা এনশিওর করব। এর জন্য এবার আমরা আলাদা আলাদা গ্রুপ করছি। জিকে ইংলিশ তুমি যদি ফাঁকি মারো তুমি মেডিকেলে চান্স পাবা না, লিখে নাও। জিকে ইংলিশে এখন পড়তে হবে। আই রিপিট, এইচএসসির পরে তুমি এমন একটা টান খাবা, এমন একটা প্রেসার খাবা, তুমি বাপের জন্মে এরকম পড়া পড়ো নাই। এইচএসসির পরে তোমার 8টা সাবজেক্ট ফুল সিলেবাস, মেডিকেলে কোনো শর্ট সিলেবাস নাই। 8টা সাবজেক্ট ফুল সিলেবাস, সময় মাত্র 3 মাস। তুমি চোখে পুরো সরিষা ফুল দেখবা। তোমার মেডিকেল অ্যাডমিশন কি জিনিস ওটা বুঝতেই সময় লেগে যাবে 15-20 দিন। কি পড়তে হয়, কেমনে পড়তে হয়, তার জন্য হচ্ছে এখন তোমাকে এই সময়টা হেল্প করবে। এই সময় অনেকেই হচ্ছে ভাইয়া টেস্টের ইয়া আছে, আমার টেস্ট শেষ হইলো, সামনে এইচএসসি, আমি যদি এইচএসসি তে প্লাস মিস করি, তুমি কেন এইচএসসি তে প্লাস মিস করবা? তুমি আমাকে বলো। আমি তোমাকে যা পড়াবো, আমার রুটিন দেখছো তুমি, আমাদের যে রুটিন, এই রুটিনে তোমার যা আছে পুরাটাই শর্ট সিলেবাস, পুরাটাই তোমার এইচএসসি তে কাজে লাগবে, পুরাটাই তোমার এইচএসসির একাডেমিক এবং সিকিউ এবং এমসিকিউ দুইটাই কভার করবে। অর্থাৎ আমরা এখন শর্ট সিলেবাসের বাইরে কিছুই পড়াচ্ছি না, এবং যা পুরাটাই এইচএসসির একাডেমিক কভার করবে। সাথে সাথে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে এর সাথে সাথে তোমার মেডিকেল পুরাটা কভার হয়ে যাবে। অর্থাৎ শর্ট সিলেবাসের যা আছে সব এইচএসসির আগে তোমাকে আমি 100% কভার করাবো, সাথে সাথে একাডেমিকটা আমি কভার করাই দিব। ফলে আলাদা একাডেমিকের ক্লাস কিছুই করা লাগতেছে না, তুমি এই ক্লাসগুলা করবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির। তাহলে এইচএসসিও হইলো, অ্যাডমিশনেও তুমি অন্যদের তুলনায় অনেক বেশি আগে থাকলা। সবসময় আমি যে কথাটা বলি যে তুমি ধরো একটা দৌড় প্রতিযোগিতায় নামছো, সেই দৌড় প্রতিযোগিতায় 10 জন মানুষ আছে বা 20 জন, আমাদের কিন্তু আজকে 8টার মধ্যে শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, সো আমরা একটু তাড়াতাড়ি শেষ করে দিব কারণ আজকে তারাবি আছে, আমরা তারাবি পড়বো। আচ্ছা, তো এখন একটু খেয়াল করো যে একটা দৌড় প্রতিযোগিতায় যারা প্রি মেডিকেল এই 3টা মাস আমাদের সাথে থাকবা, তোমরা অলরেডি 50 মিটার আগায় দাঁড়ায় আছো। অন্য যে কেউ আইসা 0 মিটার থেকে যদি দৌড় শুরু করে, কোনোদিন তোমার সাথে দৌড়াই পারবে না। এবং এইটা আমরা এনশিওর করব, এবং এর জন্য আমরা কিছু তোমাদের জন্য অপ্রিয়, তোমাদের ভালো লাগে না এমন কিছু কাজ করব। তার একটা হচ্ছে পরপর 3টা এক্সাম না দিলে আমরা বাসায় ফোন দিব। আমি জানি যে এটা তোমার পছন্দ হবে না, কিন্তু আমরা এই কাজটা করব তোমার ভালোর জন্য। কারণ অনেক সময় অনেক কিছু ভাল লাগে না, কিন্তু করতে হয়। পড়াশোনা এরকম একটা জিনিস। আচ্ছা, তাহলে কত ঘন্টা পড়লে চান্স হবে ভাইয়া? খাওয়া, ঘুম এবং প্রেম এইসব করা যাবে না। এর বাইরে যা সময় আছে পুরোটা টাইম পড়তে হবে। এই এইচএসসির আগের কয়টা মাস, এইচএসসির পরে কয়টা মাস, এই 6টা মাস তুমি যদি একটু ঠিকঠাক পড়ো, তাইলে ভাইয়া ফিউচারে দেখো, তুমি যখন মেডিকেলে চান্স পাবা, ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবা, তখন আসলে তুমি ম্যাচিউর, আসলেই ম্যাচিউর হয়ে যাবা। দেখবা যে বাসা থেকে কিছু বলতেছে না, তবুও তুমি পড়তেছো। কেন জানি পড়তেছো, তোমার পরীক্ষা দিতে হচ্ছে। কারণ মেডিকেলের সিস্টেমটাই এমন যে এটা অনেকটা মেশিনের মতো, মেশিনে একবার তোরে ঢুকাইছে, তোর আসলে কোনো উপায় নাই, তোকে পড়তে হবেই। ফলে তখন আসলে তুমি এমনিই ম্যাচিউর হয়ে যাবা, মেডিকেলের প্রেসারই তোমাকে ম্যাচিউর করে ফেলবে। কিন্তু তুমি এখন ইম্যাচিউর, তোমাকে। এবং আর একটা চমৎকার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের যারা আছে তাদের ক্ষেত্রে আমরা প্রতি মাসে একটা মান্থলি এক্সাম নিই, অর্থাৎ আমাদের ডেইলি এক্সাম থাকে। তুমি আজকে একটু আগামীকাল ক্লাস আছে, আমরা পুরো জিনিসটাই হচ্ছে তোমাদের ক্লোজড গ্রুপে বুঝাই দিব, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে, যে ক্লাস কিভাবে করবা, এক্সাম কিভাবে দিবা, পুরো জিনিসটাই বুঝাই দিব। আচ্ছা, এখন একটু চলে আসো, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই যে কোন বইগুলো আসলে পড়তে হবে। আচ্ছা, তো জীবন একটু বলো। আচ্ছা, কোন বই পড়তে হবে? দেখো, আমরা সবসময় সেই বইটাকেই ফলো করব প্রথমত যে বই থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে।
এখন তোমরা অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করো, ভাইয়া এইটা পড়লে হবে না, এইটা পড়লে হবে না, সেটার উত্তর একসাথে আজকে দেই। এই বইগুলোই মেইনলি পড়তে হবে, এক্সট্রা রাইটারের দায়িত্ব আমাদের। দেখো তাইলে সেই হিসেবে কি জীববিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে মূল বই হিসেবে তুমি রাখবা কি? হাসান স্যারের বই, আবুল হাসান স্যারের বই, ঠিক আছে? এখন তুমি চাচ্ছ যে না আমি আরেকটু এক্সট্রা পড়তে চাই, আমার হাতে সময় আছে, আমি প্রেম প্রীতি করি না, আমার সময় নষ্ট করার ফ্যাক্টর নাই, আমি কোথাও আড্ডা দিই না, আমি চাই পড়তে, ইউ আর ওয়েলকাম। তোমাদের জন্য আমরা আলিম স্যার এবং আজিবুল স্যারের বই জীববিজ্ঞান প্রথম পত্রে সাজেস্ট করি। চলে আসো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে এটা সর্বজন স্বীকৃত যে গাজী আজমল স্যারের বই তোমার পড়া লাগবেই লাগবে। যদিও অনেকেই বলে যে হ্যাঁ গাজী আজমল স্যারের বই থেকে আলিম স্যারের বইতে একটু বেশি সাজানো, মাজেদা ম্যামের বইতে বেশি তথ্য, কিন্তু আমরা বিগত বছর থেকে দেখে আসছি গাজী আজমল বই ছাড়া কোনো বিকল্প নাই। সো এইটা তোমার মেইনলি পড়া লাগবে, তার সাথে আলিম স্যার এবং মাজেদা ম্যাম তুমি রাখতে পারো, কিন্তু তারপরেও তোমাদেরকে আবার বলি আমাদের ম্যাটেরিয়ালসেও তোমাদের এক্সট্রা তথ্যের জন্য পড়ানো হবে, আমরা ক্লাসেও তোমাদের এক্সট্রা তথ্য পড়াবো, তোমাদের এক্সট্রা তথ্যের জন্য আলাদা গ্রুপ পর্যন্ত করানো হবে। অর্থাৎ অ্যাডমিশনের যত চিন্তা, তোমার শুধু পড়াশোনা, চিন্তা শুধু আমাদের, মনে রাখবা এই জিনিসটা। আচ্ছা এবার চলে আসো রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, হাজারি ও নাকসার, আর কোনো কথা নাই, হাজারি ও নাকসার এটা ফলো করা লাগবেই। যদিও বিগত বছরে দেখা গেছে অনুশীলনের প্রশ্ন মাঝে মাঝে কবির স্যারের বই থেকে আসছে, এবং অনেক সময় কিছু ছোট ছোট ম্যাথ আমরা গুহ স্যারের বই থেকে আসতে দেখছি। সুতরাং কোন জায়গা থেকে গুহ স্যারের বইয়ে ম্যাথ আসে সেটা আমরা দেখবো, কবির স্যারের অনুশীলনী আমরা পড়াই দেব, তোমার কাজ হচ্ছে হাজারি ও নাকসারের বইটা মেইনলি ফলো করা। আচ্ছা এবার ফিজিক্স প্রথম ও দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান যেটা, এটা আমি নিজে ক্লাসে পড়াই হচ্ছে ইসাক স্যারের বই। এখন এই জায়গাতে অনেক দ্বন্দ্ব আছে, কারণ পেরিফেরাল অঞ্চল থেকে শুরু করে ঢাকার অনেক কলেজে দেখেছি যে এই ইসাক স্যারের বই তারা ফলো করে না, তারা তপন স্যারের বই ফলো করে, কারণ তপন স্যারের বইতে ম্যাথ ভিত্তিক প্রশ্ন বেশি। তারা জিজ্ঞাসা করে ভাই তপন স্যারের বই পড়লে হবে না? হবে, দু একটা ভুল যাবে, সেই দু একটা ভুল প্রতিরোধের জন্য মূল উপায় হচ্ছে ইসাক স্যারের বই পড়া। আমরা এমন এমসিকিউ দেখছি ইসাক স্যারের বই থেকে সরাসরি লাইন তুলে দিছে যে এই লাইনের কোনো মানে নাই, ইসাক স্যারের বই থেকে সরাসরি ছকের তথ্য তুলে দিছে গত বছর, যে এই তথ্যের কোনো মানে নাই, যে তথ্য বের করারও কোনো পথ নাই। তাহলে আমাদের যেহেতু প্রশ্ন পদ্ধতি এরকম, ওইটাই মেনটেন করা লাগবে, আমাদের ইসাক স্যারের বইটাই কিন্তু পড়া লাগবে। এইবার আমরা কিছু স্পেশাল বইয়ের কথা বলবো যেটা কিন্তু আমাদের ম্যাটেরিয়ালস, এবং এই ম্যাটেরিয়ালস গুলো এমন না যে বছরের পর বছর চলে আসছে, না, প্রত্যেকটা বছর আমরা ম্যাটেরিয়ালস আপডেট করি, প্রত্যেকটা বছর স্টুডেন্টের জন্য কোনটা ভালো, কোনটা সুবিধাজনক, কোনটা আরো বেশি সময় সাশ্রয়ী এবং তোমাদের জন্য উপকারী সেটা বের করে করে এই ম্যাটেরিয়ালস আপডেট করা হয়। ভাই এই ম্যাটেরিয়ালস সম্পর্কে আপনি একটু বলেন। আচ্ছা, তো তার আগে একজন একটা কোশ্চেন করছে যে ভাইয়া ম্যাটেরিয়ালসে নাকি আপনাদের 3 মাসের মতো সময় লাগবে, তাহলে আমি পড়বো কখন? এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, যে 3 মাস আসলে কম সময় না, 3 মাস একটা লম্বা সময়, কিন্তু এই 3 মাস যে তুমি স্যাক্রিফাইস করতেছো তার বিনিময়ে তুমি যা পাচ্ছ সেটা আসলে ওর্থ 6 মাসেরও বেশি। কারণ আমি তোমাকে জাস্ট সিম্পলি একটা বইয়ের কথা বলি, সেটা হচ্ছে অনুশীলনী। অনুশীলনী থেকে ফিজিক্স কেমিস্ট্রিতে সব প্রশ্ন আসে, 3 বছর ধরে আসতেছে, 3 থেকে 4 বছর। অনুশীলনীর ফিজিক্স কেমিস্ট্রি থেকে সব প্রশ্ন, ফিজিক্স কেমিস্ট্রিতে 45টা প্রশ্ন, 45টা 40 থেকে 45টা প্রশ্ন অনুশীলনী থেকে। আচ্ছা অনুশীলনীতে কয়েক হাজার প্রশ্ন আছে, তোমার পক্ষে এগুলা সব সলভ করা সম্ভব? বলো তো। তুমি এখানে অনুশীলনী যদি আমি একটা অধ্যায় পড়ানোর পরে তোমারে বলি যে এই অনুশীলনীতে 300 প্রশ্ন আছে, আমারে বলে দাও, তুমি আনসার করতে পারবা? মিনিমাম তুমি 40টা 50টা প্রশ্ন আটকে যাবা মিনিমাম। তাইলে এখানে করণীয় কি? আচ্ছা আমরা অনুশীলনের উপর ক্লাস নিই, কিন্তু 300 প্রশ্ন বা আমার ধরো অনুশীলনের উপর আমি ধরে নিচ্ছি 5000 কোশ্চেন আসছে, 5000 প্রশ্ন ধরে ধরে সলভ করানো তোমাকে সম্ভব না। আচ্ছা আচ্ছা 5000 প্রশ্ন ধরে ধরে তোমাকে সলভ করানো সম্ভব না, তাহলে আমি আসলে কি করব বলি? আমি যেই কাজটা করবো সেটা হচ্ছে অনুশীলনের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা অ্যাড করতেছি এবার বইয়ে। তাহলে তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রির অনুশীলন থেকে সব প্রশ্ন আসে, তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রি অনুশীলনের প্রশ্নগুলো যদি ব্যাখ্যা সহ তুমি পাও তাইলে কেমন হয় আমাকে বলো তো? এরকম বই বাংলাদেশে কেউ বানায় নাই, কিন্তু এই বইটা তোমার দরকার, এই বইটা আমরা বানাচ্ছি, তোমার জন্য বানাচ্ছি। এই বই গোল্ডিগার্স এর বাইরে কেউ কিনতে পারবে না, এটা গোল্ডিগার্স এর স্টুডেন্টদের একটা বই। আচ্ছা 2 নাম্বার, আমি ইংরেজির ক্ষেত্রে মেডওয়ার্ডস বইটা বলি। আচ্ছা ইংরেজির জন্য বই বাজারে অনেক বই পাওয়া যায়, কিন্তু মেডিকেলের জন্য ডেডিকেটেড বই বাজারে পাওয়া যায় না, কোচিং গুলোর বই আছে। কিন্তু আমরা এবার চেষ্টা করছি, গত বছর আমাদের মেডওয়ার্ডস এর ফার্স্ট এডিশন ছিল, খুব স্বাভাবিকভাবে আমাদের মাথায় তখন অনেক প্ল্যান চলে আসলো যে কিভাবে একেবারে সেরা একটা ইংরেজির বই শুধুমাত্র মেডিকেল ভর্তিচ্ছুদের জন্য রেডি করা যায়, সেই বইটা আমরা রেডি করতেছি। 2 নাম্বার, ইংরেজির ক্ষেত্রে ভোকাবুলারি নিয়ে প্যারা খায় নাই এমন কোন পোলাপান দেখাইতে পারবা না তুমি। ভোকাবুলারির জন্য কি করা যায়? তাইলে আমরা একটা ভোকাবুলারি পকেট বুক বানাচ্ছি। এই পকেট বুকটার কাজ কি? আচ্ছা সাউন্ডটা কি ঠিক আছে? আচ্ছা যদি না থাকে তাহলে এটা অফ করে ওইটা ইয়া করো।
আচ্ছা, তাহলে ভোকাবুলারি নিয়ে কি করা যায়? ভোকাবুলারি একটা পকেট বুক বানাচ্ছে, এটা সবসময় তোর পকেটে থাকবে। তুই যেখানে যাস, ঘুরতে যাচ্ছ, বাসে যাচ্ছ, ওইখানে ওইখানে এই বইটা তোমার থাকবে, মাঝে মাঝে এই বইটা দেখবা। এমন ভাবে রেডি করবো, বইটা খুব সহজবোধ্য হবে, ভোকাবুলারির সব সমস্যার সমাধান করবে পকেট বুক। তাহলে এই যে এরপরে জিকেলজি, এবার ইন্টারন্যাশনাল অ্যাড হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল আমরা তো আরেকটা বই থেকে চাইলেই তুলে দিতে পারি, কিন্তু এটা যদি আমি করি, ইন্টারন্যাশনালের বাজারে যত বই আছে সেই বইগুলা কিন্তু বিসিএস এর কথা চিন্তা করে লেখা। কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল অ্যাড করতেছি, তোমার মেডিকেলের জন্য ইন্টারন্যাশনাল কি লাগবে, কতটুকু লাগবে, কোন জায়গাগুলো তোমার লাগবে না, সেটা আইডেন্টিফাই করে ইন্টারন্যাশনাল বইটা লেখা হচ্ছে। 2 নাম্বার, মেডিলজি যে প্রশ্ন ব্যাংক, এটা হচ্ছে মানে অর্থাৎ আমি আবারও বলি, মেডিলজি প্রশ্ন ব্যাংক হচ্ছে মেডিকেলের বিগত বছরে আসা প্রশ্ন ব্যাংক। তাহলে এই প্রশ্ন ব্যাংকটা কিভাবে একেবারে সবচেয়ে ভালো একটা বই বানানো যায়, অনুশীলনীর প্রশ্ন ব্যাংকের ব্যাপারটা বলছি, যে তুমি একটা অধ্যায় পড়ার পরে তোমাকে মাস্ট প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তুমি কখনো এই কাজটা করবা না যে একটা অধ্যায় ভালোভাবে পড়া প্রথম পরীক্ষাটা আমি দিব মেডিলজির পরীক্ষা, প্রথম পরীক্ষাটা দিব গোল্ড ডিগার্স এর পরীক্ষা। নেভার ডু দ্যাট। তুমি যে কাজটা করবা, একটা অধ্যায় পড়ার পরে অবশ্যই 100% ওই অধ্যায়ের প্রশ্ন প্র্যাকটিস করে যাবা, এবং প্রশ্ন প্র্যাকটিস করার ক্ষেত্রে আগে কি প্রশ্ন প্র্যাকটিস করবা? সলভার ডাই। সলভার ডাই সলভার ডাই হচ্ছে 3টা বই আছে, বায়োলজির উপর একটা, ফিজিক্সের উপর একটা, কেমিস্ট্রির উপর একটা। অনুশীলনীর সব প্রশ্ন, সব রাইটারের সব প্রশ্ন এখান থেকে আসে। অনুশীলন থেকে প্রশ্ন যদি আসে, এই বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। 2 নাম্বার, আমি আরো 3টা বইয়ের কথা বলি। আমাদের এখানে আসলে বইয়ের ম্যাটেরিয়ালস গুলো আছে, আমাদের এখানে 3টা প্র্যাকটিস বুক আছে। এই 3টা প্র্যাকটিস বুক হচ্ছে আমরা নিজেরা বসে বসে বানাইছি। এই প্র্যাকটিস বুকের প্রশ্ন তুমি অন্য কোথাও পাবা না, কারণ অন্য সব বইতে দেখবা যে প্রশ্নগুলো কেমন চেনা চেনা লাগতেছে, একই প্রশ্ন ঘুরে ফিরে সব বইতে। কেন? কারণ সব কপি পেস্ট প্রশ্ন। এই প্রশ্নটাই ঘুরে ফিরে যুগ যুগ ধরে বিভিন্ন জায়গায় দেখে আসতেছো। কিন্তু প্র্যাকটিস বুকের প্রশ্ন তুমি আসলে কপি পেস্ট প্রশ্ন পাবা না, কারণ এই প্রশ্নগুলো আমরা নিজেরা বানাইছি, বইয়ের কানাকুঞ্চি ঘেটা বানাইছি। একটা বই তুমি ঠিকঠাক পড়ছো কিনা এটা বোঝার জন্য হচ্ছে এই প্র্যাকটিস বুক। তবে এবার প্র্যাকটিস বুকে একটা চেঞ্জ আসতেছে, সেটা হচ্ছে প্র্যাকটিস বুকে আমরা 3টা লেয়ার বানাচ্ছি। ধরো একটা অধ্যায় পড়ার পরে প্রথমে তুমি ইজি কোশ্চেন গুলো সলভ করো, ফার্স্টটা হচ্ছে ইজি, তারপর একটা মিডিয়াম, তারপর একটা হার্ড। তারপরে ইজি কোশ্চেন গুলো যখন পারবা তখন একটু মিডিয়ামে আসবা, তারপরে একটু হার্ডে আসবা। তাহলে তোমার ইয়াটা নষ্ট হবে না। হয় না যে তুমি সলভ করতে আসলা, হুট করে তুমি কিছু কঠিন প্রশ্ন দেখলা, হুট করে তোমার মনে হয়, আরে তাইলে তোমার মনে হয় পড়াই হয় নাই কিছু, ব্যাপারটা এরকম না। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন কোন লেভেলে আছে, তোমার প্রিপারেশন কি মিডিয়াম লেভেলে নাকি টপ লেভেলে আছে। এটা বোঝার জন্য আমরা প্র্যাকটিস বুকের প্রশ্নগুলোকে 3টা লেয়ারে আনতেছি। এখন তুমি আমাকে বলো তো, এই কাজগুলো যদি আমরা করতে চাই এবং তোমাকে একটা নির্ভুল বই তুলে দিতে চাই, এর জন্য কি 3 মাস ওর্থ কিনা? 3 মাস ওর্থ ইট কিনা? যদি তুমি অনলাইন অফলাইন সব কোচিং মিলাই বাজারের সেরা বইগুলা পাইতে চাও, তাইলে এটা ওর্থ ইট কিনা আমাকে একটু বলো তো। আচ্ছা দেখো, আমি জানি যে তোমরা এই উদাহরণ টানতে পারো যে অনেক প্ল্যাটফর্ম তো ভাইয়ের সাথে সাথে বই দিয়ে দিচ্ছে, আমরা কি চাইলে গত বছরের বই তোমাদেরকে নতুন মোড়কে দিতে পারতাম না? পারতাম, কিন্তু কিন্তু এই যে আপডেটটা আসছে তোমাদের জন্যই আসছে। আমাদের তো এত পরিশ্রম করতে হচ্ছে তোমাদের জন্য। আমরা পরিশ্রম না করে পুরাতন বছরের বইয়ের সামনেই নতুন মডেল লাগিয়ে তোমাদের দিতে পারতাম। আমরা পরিশ্রমটা কেন করতেছি? যাতে তোমাদের জন্য আরো সহজবোধ্য হয়। সব থেকে ভালো লাগছে আমার এই আইডিয়াটা যখন আমি প্রথম শুনছিলাম, আমার সব থেকে ভালো লাগছে যে প্রথমে 3টা লেয়ারের প্রশ্ন, ইজি প্রশ্ন, অ্যাভারেজ প্রশ্ন, তারপর আসছে হার্ড প্রশ্ন। তার মানে তুমি চিন্তা করো, তুমি কয় ভাবে নিজেকে প্রস্তুত করতেছো। তুমি আগে বই পড়তেছো, তুমি জানো না বই থেকে কয়টা প্রশ্নের উত্তর তুমি পারবা। এরপর তুমি প্র্যাকটিস বুক বের করলা, এই প্র্যাকটিস বুক তুমি বাজারের অন্য কোনো প্র্যাকটিস বুকের সাথে মিল পাচ্ছ না। তুমি জানো এই প্র্যাকটিস বুকে তুমি যদি সলভ করো এবং প্রত্যেকটা আনসার জানো, তোমার বই বেশ ভালোভাবে পড়া হয়েছে। তুমি প্রথমে ইজি সলভ করলা, তোমার সেই ভালো লাগছে, এভারেজ সলভ করলা, দু একটা ভুল গেল, হার্ড সলভ করলা, তারপর তুমি বুঝতে পারলা তুমি এই অধ্যায়ের এখন বস হয়ে গেছো। তোমাদেরকে বস বানানোর জন্য আমাদের এই পরিশ্রম, এই পরিশ্রমে কিছুটা সময় তো অবশ্যই আমাদেরকে দিতে হবে। আচ্ছা ভাই, তাহলে পরের স্লাইডে আমরা যাই। সলভারটাই দেখানো হয়ে গেছে, জিকেলজি এবং মেডওয়ার্ডস এটা দেখানো হয়েছে, প্রশ্ন ব্যাংক এবং লিটমাস পেপারটা। আচ্ছা দেখো, এই জায়গাতে একটা লিটমাস পেপার, হ্যাঁ বেশ বড় সাইজের একটা বইয়ের মতো আছে। তুমি যদি এই জিনিসটা খোলো, তুমি দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় ওএমআর ঠিক যেভাবে আসে প্রশ্নপত্রের সাথে, ঠিক একই রকম ভাবে ওএমআর এবং প্রশ্নপত্র পাশাপাশি আছে। এবং এই যে লিটমাস পেপারের প্রশ্নগুলো, এইটা কোনো জায়গা থেকে তুলে দেওয়া না। প্রত্যেকটা প্রশ্নের সেটে যে 100 প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন বাছাই করে করে বসানো। এই জায়গাতে তুমি
প্রত্যেকটা সাবজেক্টের পার্টের ফাইনাল পাবা, সাবজেক্ট ফাইনাল পাবা, তারপরে দেখা যাচ্ছে পুরো অনেকগুলো মডেল টেস্ট পাবা। এখন এইটা কেন দেওয়া হয়েছে তোমাদেরকে? তুমি দেখা যাচ্ছে বইটা রিভাইজ করে ফেলছো, এখন তোমার জানবার ইচ্ছা হচ্ছে আচ্ছা আমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসি আমার আসলে কেমন নাম্বার পাওয়ার চান্স আছে। এইটা তুমি কিভাবে বুঝবা? তোমার হাতে এই জন্য লিটমাস পেপার দেওয়া। তুমি লিটমাস পেপার নিয়ে বসবা, হাতে সময় ধরা থাকবে, তুমি দেখবা এই সময়ের মধ্যে তুমি একবার পুরো 100 প্রশ্ন ঘুরে আসতে পারছো কিনা, তোমার প্রস্তুতি কেমন। অনেকে তোমাকে বলবে না, দেখবা অনেকেই বলবে, তোমার বাপ মাও বলতে পারে, আরে অনলাইনে কোচিং করতেছিস, অনলাইনে কোচিং করলে কি এই এক্সপিরিয়েন্স পাওয়া যায় নাকি? গোল বৃত্ত ভরাট করার জন্য একটা এক্সপিরিয়েন্স লাগে, তোমার সেই এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা লিটমাস পেপার দিয়ে দিচ্ছি। যত এক্সপিরিয়েন্স দরকার ভাই তোর এই লিটমাস পেপারে তুই একটু এক্সপিরিয়েন্স করে দেখিস, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে পটুয়াখালী গেছিলাম ফারজানা তামান্নার বাড়িতে, হ্যাঁ, সেকেন্ড টাইমে যে মেয়েটা আবার চান্স পেলো, চিন্তা করে দেখো ওই মেয়েটা একদম দরিদ্র পরিবার থেকে আসছে, ওর বাসায় গিয়ে একটা জিনিস আমরা খেয়াল করছি, এই লিটমাস পেপারের এমন কোনো প্রশ্ন ছিল না যেটা ও সলভ করে নাই। প্রত্যেকটা প্রশ্ন সলভ করছে, সলভ করার পর যেগুলো ভুল বের হয়েছে সেগুলো গোল দাগ দিয়ে দাগায় রাখছে, এবং ও নিজে বলছে আমাদেরকে যে ভাইয়া এই প্রশ্নগুলো সলভ করার কারণে যে পরিমাণ ওর লাভ হয়েছে, ও পরীক্ষার হলের কনফিডেন্স বাসায় বসে পেয়ে গেছে। তো এইটা হচ্ছে সেই বইটা যেটা তোমাকে সেই কনফিডেন্সটা দেবে। আচ্ছা এক্সট্রাস। এক্সট্রাস বইটা হচ্ছে আমাদের কাছে মনে হয় যে আমাদের সবচেয়ে ইউনিক বই। সবার বই দেখবা যে সব রাইটার মিলায় একটা বই বানানো, ঠিক না? মানে সব রাইটার কম্বিনেশন, তোমারও ভালো লাগে, আরে আমার তো তাহলে মূল বই পড়া লাগতেছে না, তোমার এটা মনে আসে ভাই এখানে তো সব রাইটারের সব ইনফো একসাথে সাজানো, তাহলে মূল বই কি পড়ার দরকার আছে? ভাই মূল বইটা পড়ার দরকার আছে, কারণ মূল বই শুধু ইনফো শেখায় না, মূল বই তোরে বুঝতে শেখায়, মূল বই তোরে বেসিক শেখায়। মূল বই যখন লাইন বাই লাইন পড়বি তোর যে কনসেপ্ট ক্লিয়ার হবে, এটা কোনোদিন ওই একটা কম্বাইন্ড বুক পড়লে ওই কনসেপ্ট ক্লিয়ার হবে না। এই জন্য মূল বইকে আমরা কখনো কোনো সহায়ক বইয়ের মধ্যে আনি না, কারণ দিন শেষে মূল বই, সহায়ক বই। মূল বইয়ের সাথে সহায়ক বইয়ের কোনো রিলেশন নাই। সহায়ক বই বা অন্য সবকিছু আমি তোরে গোছাই দিব, যেটা মূল বইকে ইজি করবে, কিন্তু মূল বইয়ের বিকল্প শুধুমাত্র মূল বই। এর জন্য মূল বইটা আমি তোমাকে ওইভাবে পড়াই দিব, আর ভাইবো না তাহলে ভাইয়া আমি কেমনে পড়বো মূল বই এত ইনফো। মূল বই আমি তোমাকে ক্লাসে ধরে ধরে পড়াই দিব, শুধুমাত্র ধরে ধরে পড়াবো না। তুমি গোল্ডিগার্স এর ফার্স্ট এক সপ্তাহের ক্লাস ফ্রি থাকবে, সবাই ক্লাসগুলো করতে পারবে। ফলে তোমরা একটু দেখো যে আমরা ক্লাসগুলো কিভাবে করাই। ক্লাসগুলারই আমরা 3টা জিনিস নিয়ে আসছি। নাম্বার 1 মূল বইটা, 2 নাম্বার আসলে 4টা জিনিস। 2 নাম্বার হচ্ছে মূল বইয়ে কিছু জিনিস অগোছালো আছে, সেই জিনিসগুলো আমরা একসাথে সাজাই ফেলছি। 3 নাম্বার অন্যান্য রাইটারের খুব ইম্পর্টেন্ট কিছু ইনফো আছে, যে ইনফোগুলো তোমার বসে বসে খুঁজে খুঁজে বাইর করা লাগে, এগুলা করা লাগবে না। মূল বইটা যখন ক্লাসে আমি তোমারে পড়াবো, কঠিন জিনিসগুলা সাজাই দিব, মানে ওইটা স্লাইডেই সাজানো থাকবে। অন্যান্য রাইটারের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফোগুলা স্লাইডের মধ্যে ঢুকানো থাকবে। আরেকটা জিনিস যেটা আমরা সবসময় বলি, চান্স পাইতে গেলে কোশ্চেন অ্যানালাইসিস জানতে হবে। কোশ্চেন অ্যানালাইসিস যে যত ভালো করতে পারে সে তত ভালো মেডিকেলে চান্স পায়, তার চান্স পাওয়ার সম্ভাবনা তত ভালো বেড়ে যায়। আমি ক্লাসের মধ্যে বিগত বছরে মেডিকেল এবং ডেন্টালে ধর একটা টপিক আমি পড়াইছি, আমি ধরে নিচ্ছি জৈব যৌগের আমি সমন্বয়তা পড়াইছি, সমন্বয় থেকে কতগুলো প্রশ্ন আসছে, কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, প্রশ্নগুলোর মিল কি, এই যে প্রশ্নটা আসছে ঠিক পরের বছর ঠিক সেম টাইপের একটা প্রশ্ন আসছে, তাইলে প্রশ্নগুলো তারা ঠিক কিভাবে করে, এবং এই প্রশ্নগুলা তুমি যদি কমন ফেলাইতে চাও বইটা কেমনে পড়া দরকার, এই প্রশ্নগুলো সলভ করে করে ধরে ধরে বোঝাই দিব। অর্থাৎ একই ক্লাসের যে লেকচার শিটটা তুমি পাচ্ছ, এটা আগের কোনো গোল্ডিগার্স ব্যাচে ছিল না, যে লেকচার শিটটা তুমি পাচ্ছ, অর্থাৎ এটা সম্পূর্ণ নতুন আসতেছে, তাতে মূল বইটা তুমি পাচ্ছ, মূল বইয়ের বাইরে মূল বইয়ে যে জিনিসগুলো অগোছালো সেগুলো গোছানো পাচ্ছ, অন্যান্য বইয়ের যা না পড়লেই না, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফো সেগুলো তুমি পাচ্ছ, সাথে সাথে কোশ্চেন অ্যানালাইসিস পাচ্ছ। অর্থাৎ একটা ক্লাস হচ্ছে একটা ফুল প্যাকেজ। তাই ভাই ক্লাস কি 5 ঘন্টা হবে? না, ক্লাস আমার ক্লাস হয়তো 2 থেকে 2 ঘন্টা, জীবনের ক্লাস আর একটু বেশি। এখানে একটা লজিক আছে, আমি একটু বলে দিই, যে আমরা বলছি না যে একাডেমিক কভার করব, তো এখানে আমার ক্লাস যেটা, আমার ক্লাসে একাডেমিক এমনিতে হয়ে যাবে, বায়োলজি কেমিস্ট্রি ওরকম ঝামেলা নাই, কিন্তু ফিজিক্সে একটু ঝামেলা আছে, তাই না? মেডিকেলের সাথে একাডেমিকের একটু ডিফারেন্স আছে। যদি শুধুমাত্র ডেডিকেটেড সোনলি মেডিকেলের জন্য পড়ো তাহলে কিন্তু একাডেমিকটা ওইভাবে হয় না। ফলে সেক্ষেত্রে জীবন একটু বলো ফিজিক্স ক্লাস। আচ্ছা, ফিজিক্স ক্লাসের ব্যাপারে তোমাদের অনেকের কনফিউশন থাকে, এবং তোমরা বলো এরকম যে ভাইয়া এত সময় ধরে ক্লাস করব। হ্যাঁ আমি জানি তোমাদের অনেকের প্রস্তুতি অনেক ভালো,
কিন্তু মেডিলজি কিন্তু সবার কথা ভাবে, এবং সবার কথা ভেবে মেডিলজি একটা উপায় বের করছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে ফিজিক্স পড়াবো। ভাই তুই ফিজিক্স পড়বি, তুই মেডিকেলের ফিজিক্স তো শিখবি, মেডিকেলের ফিজিক্সের বস হয়ে তুই ভার্সিটি ফিজিক্স আমার কাছ থেকে শিখে যাবি। আমি কমপ্লিট প্যাকেজ তোমাকে দিতেছি। এই জন্য একাডেমিকের বেসিক থেকে শুরু করে অ্যাডমিশনে কি লাগে, প্রত্যেকটা টপিক পড়বার পর ওই টপিকে মেডিকেলে বিগত বছরে কি প্রশ্ন আসছে, কোনো ম্যাথ টাইপের কোশ্চেন আসছে কিনা, সেই ম্যাথ কিভাবে সলভ করতে হবে, সেই ম্যাথের কোনো শর্টকাট আছে কিনা, প্রত্যেকটা টপিক শেষে আমি শেখাবো। কিছুটা সময় তো অফকোর্স তাতে তোমাকে লাগবেই, তবে তোমাকে একটা কথা দিচ্ছি, তুমি যদি আমার ক্লাস নিয়মিত করো, একদম বিশ্বাস করো, যেই অধ্যায় শেষ করতে তোমার 3 ঘন্টা লাগতো সেই অধ্যায় তুমি 30 মিনিট শেষ করতে পারবা, যদি তুমি আমার ক্লাসটা করো। কারণ যে একবার বেসিকটা সহজভাবে নিজের মাথায় নিতে পারে, তার কাছে অধ্যায়, বিশেষ করে ফিজিক্সের অধ্যায় রিভিশন দেওয়া কোনো ব্যাপারই না। তো সেই সুযোগটার জন্য একটা লম্বা ক্লাস করতে পারবা না তুমি? অবশ্যই করতে পারবা। আচ্ছা হ্যাঁ, এবার মোট ক্লাসের সংখ্যা। আচ্ছা, এখানে আমি একটু তোমাকে প্রিপারেশন প্ল্যানটা সম্পর্কে সিম্পলি একটা কথা বলি। দিন শেষে মেডিলজি একটা ফ্যামিলি, এবং এই ফ্যামিলিতে তোরা আমাদের ছোট ভাই বোনের মতো। আমি সবসময় শুরু থেকে একটা জিনিস মাথায় রেখে আসি, সেটা হচ্ছে তুই যদি আমার ছোট ভাই হইতিস, তোর জন্য আমি কি করার চেষ্টা করতাম, তুই যদি আমার ছোট বোন হইতিস, তোর জন্য আমি কতটুকু ডেডিকেটেড থাকার চেষ্টা করতাম। আমি পার্সোনালি এবং আমার টিমের সবাই ঠিক ওই জিনিসটা চিন্তা করে। ফলে এখন এখানে এই যে ক্লাস ক্লাস এগুলো আসলে মুখ্য না, এগুলো গৌণ। মুখ্যটা হচ্ছে আমি তোর প্রতি কতটা ডেডিকেটেড। তোর টিচার যদি তোর প্রতি ডেডিকেটেড থাকে, এবং আমাদের ডেডিকেশনের প্রমাণ আমরা অলরেডি দিয়ে দিছি, যে আমরা অফলাইনে যাই নাই ভাই, আমরা কি অফলাইনে যাইতে পারি না? আমাদের কাছে কি অফলাইন স্টুডেন্ট আসবে না? কি মনে হয়? ঠিক আছে, কিন্তু আমরা তো অফলাইনে যাই নাই তোর জন্য। কারণ আমি বলছি যে আমরা সারাদিনে একটা ক্লাস নিব, কিন্তু সেই ক্লাসটা এমনভাবে সাজানো থাকবে, তোর মেডিকেলে ঠিক যেভাবে পড়া দরকার ঠিক সেভাবে আমরা পড়াবো। এই একটা ক্লাস করলে তোর আসলে এদিক ওদিক ভাবা লাগবে না যে আমি কি আসলে ভুল গাইডলাইন ফলো করতেছি, আমাকে কোনো কিছু বাদ দিয়ে দিল, আচ্ছা ক্লাস তো করাইলো, কোশ্চেন সলভ তো করা শিখাইলো না, কিচ্ছু বাদ যাবে না। এখন এই যে ক্লাস, এক্সট্রা রাইটারের ক্লাস এখানে 35টা বলা আছে, এই ক্লাস 50টার বেশি। আচ্ছা, কারণ আমি আবারও বলছি, ধরো পরে আমরা যখন ক্লাস করাচ্ছি, হুট করে কোর্সের মেয়াদ 1 মাস বেড়ে গেল, তাহলে কি 1 মাস আমি বলবো যে আমার তো প্রমিস সব ক্লাস শেষ, আমি আর ক্লাস নিব না? মেডিলজি এই কাজ জীবনেও করবে না। তাই যদি হইতো তাইলে আমরা এতগুলো কোর্স নামাইতাম না। আচ্ছা, এইচএসসির পরে মেইন মেডিকেল অ্যাডমিশন কোর্স আসবে, সেটা তোমরা ফ্রি পাবা। জিকে ইংলিশ ব্যাচ আসবে, সেটা তোমরা ফ্রি পাবা। আর যা কোর্স আসবে সব আমরা দিব। কেন দিব জানো? শেষে লস প্রজেক্ট আসবে, মেডিলজির সবচেয়ে বিখ্যাত ব্যাচ। আচ্ছা, সেই কোর্সটাও তুমি ফ্রি পাবা। তাহলে এত কিছু আমি কেন ফ্রি দিচ্ছি তোমাকে বলো তো? যেন তুমি চান্স পাও, তোমাকে চান্স পাওয়ানোর জন্য। নাইলে তো আমি বলতেই পারতাম ভাইয়া এই কোর্সটার প্রাইস 1000 টাকা, আমি তো তোমার জন্য অনেক কষ্ট করছি, আমাকে প্লিজ 1000 টাকা দাও। এই যে তুমি 6000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, বা 2000 টাকা হয়তো এক্সট্রা দিয়ে ম্যাটেরিয়ালস নিছো, ম্যাটেরিয়ালস এর খরচ বেড়ে যাচ্ছে আমার। কারণ আমি যখন ম্যাটেরিয়ালস তোমারে দিছি, তখন আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা অ্যাড করবো, এটা প্ল্যান ছিল না। তাহলে আমার বইয়ের সাইজ হয়ে যাচ্ছে 3 গুণ। আমি ম্যাটেরিয়ালস এনেছি 2000 টাকা, আমার খরচ হয়ে যাচ্ছে 2500 টাকার বেশি। আমি তোমাকে একটা টাকাও বলি নাই যে ভাই আমাকে প্লিজ 500 টাকা বেশি দাও, নাহলে আমি একটু বই একটা কম দিই, এরকম কিচ্ছু আমি বলি নাই। যদি ভোকাবুলারি পকেট বুক, তুমি কোর্সের ডিটেইলস খুলো, কোথাও পকেট বুকের কথা বলা নাই। পরে আমার মাথায় আসছে এই বইটা আমার পোলাপানের দরকার, আমি এটা দিব। একটা পকেট বুকে হয়তো 120 টাকা খরচ আছে, ডাজন্ট ম্যাটার, আমি ওই বইকে দিব। কারণ এই বই পড়ে যদিও চান্স পায়, ওইটাই আমার পাওয়া, এর থেকে বড় পাওয়া আর নাই। আচ্ছা, তাহলে ক্লাসের সংখ্যা বললাম না, খালি একটা কথাই বলি, তোর যা ক্লাস লাগবে তার থেকে বেশি ক্লাসই আমরা নিব। এবং তুমি 2টা কোর্স আসলে ফ্রি পাচ্ছ। তুমি শর্ট সিলেবাস ফ্রি, মানে এখন এইচএসসির আগে শর্ট সিলেবাস ফুল কমপ্লিট, এইচএসসির পরে ফুল সিলেবাস শুরু থেকে আবার শুরু হবে, মানে নতুন একটা কোর্স এইচএসসির পরে আবার শুরু হবে, সেটাও তুমি পাচ্ছ। জিকে ইংলিশ 2বার রিভিশন হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 2বার রিভিশন হচ্ছে। আচ্ছা, তো আজান হচ্ছে, আমরা 5 মিনিটের ভিতর আসলে শেষ করে দিচ্ছি। তো এখানে কে কোন ক্লাস নিবে আমার মনে হয় এটা আমরা বলে দিছি। স্টিল একটু আমি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে জীবন হচ্ছে ফিজিক্সের পুরো দায়িত্ব জীবনের। আচ্ছা, বায়োলজি কেমিস্ট্রি মেইন ক্লাসের দায়িত্ব আমার, আর বায়োলজির এক্সট্রা ইনফো অনুশীলনী ক্লাসগুলো নিষেধ এবং মিম নিবে। আর জিত হচ্ছে কেমিস্ট্রির মূল ক্লাসের বাইরে এক্সট্রা ইনফো ক্লাস, অনুশীলনী ক্লাস, সব ক্লাস জিত নিবে। ফলে আমরা 5 জন টিচারের বাইরে গোল্ডিগার্সে অন্য কোনো টিচার আসবে না। তুমি আমাদের 5 জনের ক্লাস দেখো, ইউটিউব চ্যানেলে আছে। ক্লাস দেখে যদি মনে হয় যে না এই 5 জন ভালো পড়ায়, এর বাইরে, কারণ ধরো তুমি ক্লাস দেখলা 3 জনের, আমি ধরে নিচ্ছি, তারপর তুমি এসে দেখলা যে 3 জনের ক্লাস দেখে ভর্তি হয়েছি, তারা তো ক্লাস নেয় না, ক্লাস তো নেয় অন্য টিচার, তারা তো 2-3টা ক্লাস নিয়েই খালাস, তাদের তো এখন আর পাই না ভাইয়া।
এই ঘটনা কিন্তু ঘটবে বিভিন্ন জায়গায়, তখন আফসোস করো না, 5 জনের ক্লাস দেখো, তারপর যদি ভালো লাগে তাহলে ভর্তি হও, সিম্পল কথা। আচ্ছা, তো ক্লাস মূল বই ভিত্তিক, কারণ আমি আবারও বলি মূল বই আমি তোমাকে কোনো বইয়ের ভিতর ঢুকাই না, মূল বই আমি তোরা ধরে ধরে পড়াবো। 2 নাম্বার, একই সাথে ফেসবুক এবং মেডিলজি ওয়েবসাইটও করা যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা বাদ দিছি, সেটা হচ্ছে মেডিলজির ওয়েবসাইট। মেডিলজির ওয়েবসাইট এখন তোমরা একটাতে ভর্তি আসো, আর সেটাতে সব চলবে, ক্লাস এক্সাম সব চলবে, কিন্তু সাথে সাথে তোমরা এখন একটা কাজ করো একটু। আচ্ছা, একটু লেখা যায়? আচ্ছা, এটা আমি বুঝি না, কারণ এই আমাদের এই যে সেটআপ, এই সেটআপে আমি আসলে ক্লাস নিই না, আমি আসলে অন্য সেটআপে ক্লাস নিই, যার জন্য এই সেটআপটা আমার একটু অপরিচিত। আচ্ছা, ঠিক আছে, ওকে। medilogy.com.bd এই ওয়েবসাইটে সবাই চলে যাও, সবাই, আমাদের যত স্টুডেন্ট আছে সবাই medilogy.com.bd ওয়েবসাইটে চলে যাও। ওয়েবসাইটে গিয়ে সবাই একটু অ্যাকাউন্ট খুলে ফেলো, জাস্ট মোবাইল নাম্বার দিবা, ওটিপি চলে যাবে, ওটিপি কোড দিয়েই তোমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই ওয়েবসাইটে গিয়ে একটু অ্যাকাউন্ট খুলে ফেলো, এইটাই আমাদের নতুন ওয়েবসাইট, কিন্তু এই নতুন ওয়েবসাইটটা চালু করতে 15 দিনের মতো সময় নিচ্ছি, এবং এই নতুন ওয়েবসাইটটা আসলে তোমার লাইফ চেঞ্জিং একটা ওয়েবসাইট হয়ে যাচ্ছে, কারণ ওয়েবসাইটে এমন কিছু ফিচার থাকতেছে যেইগুলা তুমি আগে কখনোই এক্সপিরিয়েন্স করো নাই, আমি এটা কথা দিচ্ছি। আচ্ছা, টেলিগ্রামের পোল দেখছো তুমি, সেই টেলিগ্রামের পোল চলে আসতেছে ওয়েবসাইটে। 2 নাম্বার, তুমি মেডিলজি এআই পাচ্ছ। একটা হচ্ছে তোমার যে কোনো কোশ্চেনে, এর আগে আমাদের টেলিগ্রামে যাইতে হইতো, আপাতত 15-20 দিন যাওয়া লাগবে, কিন্তু এরপরে তুমি পুরোপুরি ওয়েবসাইটে শিফট হয়ে যাবা। তোমার যে কোনো কোশ্চেনের আনসার আমাদের মেন্টররা দিবে, ওয়েবসাইটে দিবে এবং ইনস্ট্যান্ট দিবে। 2 নাম্বার, আচ্ছা ঠিক আছে, আমি মেডিলজি এআই এর সাহায্য নিতে চাই, সেটা আলাদা একটা ফিচার থাকবে, এবং এর সাথে সাথে মেডিলজি এআই এর মাধ্যমে পড়াশোনা রিলেটেড যে কোনো হেল্প তুমি নিতে পারবা। তাহলে মেডিলজি এআই আসতেছে ওয়েবসাইটে 24/7, দেশের সেরা মেন্টররা তোমাকে হেল্প করবে। এবং তোমরা দেখছো যে এবার প্রি মেডিকেল ব্যাচের মেন্টর কারা, আমাদের প্রি মেডিকেল ব্যাচের সেরা রেজাল্ট যারা, আমাদের রোহান 13তম হইছে, আমাদের ফয়সাল মাহমুদ 23তম হইছে এবার, এবং এর বাইরে কি আরো মেন্টর আছেন, আরো অনেক মেন্টর আছে, আমরা নিজেরা আছি, আমরা 5 জন থাকবো, কিন্তু সাথে সাথে এই মেন্টররাও থাকবে। বৈশাখী 50তম হইছে, বৈশাখীকে তোমরা চিনো, বৈশাখীর কথা একটু বলি। বৈশাখী শুধুমাত্র এবং শুধুমাত্র মেডিলজির ক্লাস করছে, প্রি মেডিকেলে তো কোথাও ছিল না, আর এইচএসসির পরে একটা অফলাইন কোচিং এ লাস্টে কয়েকটা এক্সাম দিছে, এর বাইরে ও একটা ক্লাস মেডিলজির বাইরে করে না, অনলাইনে করছে, এবং সে আজকে জাতীয় মেধায় 50তম। তাহলে যারা বলো যে অনলাইনে পড়ে কি চান্স পাওয়া যায়, তাদের প্রমাণ আমার মনে হয় বৈশাখী। আচ্ছা ঠিক আছে, তো একটু ওয়েবসাইটে গিয়ে সবাই অ্যাকাউন্ট খুলে ফেলো, এখানে আমরা ক্লাস দিব, এক্সাম দিব, জাস্ট একটু টেস্ট করব, যদি কোনো বাগ থাকে বাগটা ফিক্স করেই 15 দিনের মধ্যে তোমরা নতুন ওয়েবসাইটে শিফট হবে, অর্থাৎ দুইটা ওয়েবসাইট কিন্তু সিমিলটেনিয়াসলি চলবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রুটিনটা আমরা তোমাদের অলরেডি দিয়ে দিছি, রুটিনের ব্যাপারে আমরা তোমাদের বুঝাইও বলবো। আচ্ছা, এর ভিতর আমরা আবার একটা ভিডিও দিব যে তোমাদের ক্লাস কি ক্লাস কখন হবে, এক্সাম কখন হবে, এটা নিয়ে আমরা পেইড গ্রুপে একটা ভিডিও দিয়ে দিব। এবং তোমরা দেখছো যে 3 মাসের একটা রুটিন দিয়ে দিছি, 3 মাসের রুটিনে তোমার শর্ট সিলেবাস কমপ্লিট। আচ্ছা দেখো, এবার পরীক্ষার ব্যাপারে আলাদা একটা প্ল্যান আমরা করছি। কি প্ল্যান? সেটা হচ্ছে, তোমরা জানো যে পরীক্ষা কিন্তু এরকম হয় যে ডেইলি এক্সাম হয় 50 মার্কের, আমরা তারপর উইকলি এক্সাম নেই যেটা 100 মার্কের, এবং তারপর সব মিলিয়ে 4টা উইকলি মিলিয়ে 1 মাস শেষে একটা মান্থলি এক্সাম হয় যেটা 100 মার্কের। এখন আমাদের এখানে একটা রিওয়ার্ডের ব্যাপার থাকা উচিত না, যে স্টুডেন্টটা বারবার ভালো করতেছে তার তো একটা স্পেশাল মেন্টরশিপের একটা দাবি তার থাকে। কারণ কেন থাকে তুমি এই প্রশ্নটা করবা, আমি দেখতেছি সে নিয়মিত ক্লাস করতেছে, আমি দেখতেছি সে নিয়মিত পরীক্ষা দিচ্ছে, আমি দেখতেছি সে পরীক্ষায় ভালো করতেছে, তাহলে এখানে একটা কম্পিটিশন ক্রিয়েট হচ্ছে। আমরা এইবার ঠিক করছি যে টপ স্টুডেন্টদের 10% স্টুডেন্টদেরকে আমরা সরাসরি ইনস্ট্রাক্টরদের মেন্টরশিপে নিয়ে আসবো। প্রত্যেক মাসে যে মান্থলি পরীক্ষা হবে, সেই মান্থলি পরীক্ষায় যারা টপ করবে তার মধ্যে 10% স্টুডেন্ট নিয়ে আলাদা গ্রুপ হবে, সেই গ্রুপে আমরা আলাদাভাবে ওদের মেন্টরশিপ প্ল্যান করব, ওদের আলাদাভাবে আমরা যে কোনো ধরনের সমস্যার সলিউশন করবো। এখন তুমি বলবা তাহলে আমি তো ভাই এটা বঞ্চিত হয়ে গেলাম। তুমি বঞ্চিত হইলা না, কারণ ঠিক তার পরের মাসের মান্থলি পরীক্ষায় তোমার আবার সুযোগ আছে ওদেরকে ওই গ্রুপ থেকে বের করে নিজে থেকে ওই গ্রুপে ঢোকার। তার মানে এখানে একটা কম্পিটিশন আমরা ক্রিয়েট করতেছি, একটা ভ্যাকিউম আমরা ক্রিয়েট করতেছি যে না, তোমার সুযোগ আছে, তুমি পড়াশোনা করো, নিয়মিত ক্লাস করো, নিয়মিত পরীক্ষা দাও, পরীক্ষায় ভালো করো, নিজের ভুলগুলো শুধরে নাও, তুমি সরাসরি ইনস্ট্রাক্টরদের মেন্টরশিপে আসতে পারবা। এর মানে কি যারা অন্যান্য স্টুডেন্ট আছে তারা মেন্টরশিপ পাচ্ছে না? আমাদের টেলিগ্রামে
আমাদের মেসেঞ্জারে আমাদের যতগুলো মেন্টর আছে, তুমি রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় পড়াশোনার যে কোনো ব্যাপারে তুমি যদি নক করো, তুমি সেই জায়গাতে এর সলিউশন পাবা। তার মানে এই কথা বলার কোনো সুযোগ নাই। আমরা তাহলে এই নতুন ফিচার কেন রাখলাম যে সরাসরি ইনস্ট্রাক্টরদের মেন্টরশিপে আসবে? একটা কারণে, যাতে তোমরা প্রতিযোগিতাটা অনুভব করতে পারো। সো এইবার কিন্তু শুধু পরীক্ষা না, পরীক্ষাটা এখন একটা প্রতিযোগিতা। হ্যাঁ, এই পরীক্ষার এই যে নতুন যে ব্যাচটা হবে, আমরা ব্যাচের মতোই করে ফেলবো। হ্যাঁ, যারা একদম টপ করতেছে প্রত্যেকবার, এই ব্যাচটার আমরা একটা নাম দিয়ে ফেলবো। হ্যাঁ, যে মেডিলজির স্পেশাল কোন একটা ব্যাচ। এবং এই ব্যাচে তোমাদের ঢুকবার সুযোগ তখনই থাকবে যখন তুমি নিয়মিত ভালো করছো। আচ্ছা, এরপরে এক্সামের বৈশিষ্ট্য, ভাই এটা কি বলবেন? আচ্ছা, না আমরা আসলে এক্সামের যে বৈশিষ্ট্য জাস্ট একটা ব্যাপারে বলে দিই, যে এক্সামে জিকে ইংলিশ থাকবে। যদিও আপাতত প্রি মেডিকেলে থাকতেছে না, জিকে ইংলিশের আলাদা কোর্স আছে। প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা থাকবে, অর্থাৎ তোমার বারবার জিজ্ঞেস করা লাগবে না আমাদের এসে। এক্সাম অনেকে জিজ্ঞেস করতেছিল ভাইয়া 2 ঘন্টা সময়, না, সকাল 10টা থেকে রাত 10টা না, রাত 12টা পর্যন্ত এক্সাম দিতে পারবা। আজকে ক্লাস, কালকে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত এক্সাম। এক্সামটা শেষ হয়ে গেলেও এক্সাম দেওয়া যাবে, বারবার 100 বার প্র্যাকটিস করা যাবে। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। তোমরা গতকাল এক্সাম দিছো, নেগেটিভ মার্কিং ছিল না, কিন্তু এটা ভাববো না যে আমাদের পেইড কোর্সে নেগেটিভ মার্কিং নাই। আমাদের পেইড কোর্সে নেগেটিভ মার্কিং আছে এবং লিডার বোর্ড আছে। শুধু তা না, এক্সাম শেষে স্টুডেন্টের কাছে এসএমএস যাবে। আমরা আবারও বলছি যে আমরা যে টাকাটা নিই সেই টাকাটা খরচ করে ফেলি জাস্ট এই কারণগুলোর জন্য। আচ্ছা, টেলিগ্রাম র্যাপিড ফায়ার থাকতেছে, সেরাদের জন্য প্রাইজ মানি থাকতেছে, বা এবার প্রাইজ মানি থাকতেছে না, এবার ক্রেস্ট থাকতেছে। আমাদের ম্যাটেরিয়ালস এর কথা তোমরা জানো, ম্যাটেরিয়ালস এর সাথে ভোকাবুলারি পকেট বুক এবং একটা টি শার্ট, এটা ভালোবেসে দিয়ে দিব আমরা। আচ্ছা, তো আচ্ছা, এই জায়গাগুলো আমরা একটু শেষ করে দিই। আমরা বলছি অলরেডি মেডিলজি এআই আসতেছে, অর্থাৎ এখন থেকে এআই কোন লেভেলে চলে গেছে, চ্যাট জিপিটি। ফলে মেডিলজি এআই না আসলে তো হচ্ছেই না। ফলে মেডিলজি এআই এর মাধ্যমে পড়াশোনা রিলেটেড সব প্রশ্নের অ্যান্সার তুমি ইনস্ট্যান্ট পাবা। চ্যাট জিপিটির মতো ইফেক্টিভ একটা এআই হতে যাচ্ছে। ফেসবুকের মতো কিউএনএ পাচ্ছ এবার ওয়েবসাইটে। এই কিউএনএ এর উপর আমরা আলাদা ভিডিও করে বানাই দিব, তোমরা দেখবা যে কিউএনএটা কতটুকু ইফেক্টিভ হয়। কল ইওর মেন্টর। আচ্ছা, এরা এখন এতদিন শুধুমাত্র মেন্টরের সাথে চ্যাট করা যাইত, এখন থেকে আমরা একটা টাইম ফ্রেম দিয়ে দিব। ধরো বিকাল 4টা থেকে রাত 10টা, এই টাইমের ভিতর তুমি যে কোনো মেন্টরকে কল দিয়ে, ভাই আমার পড়াশোনা ভালো হচ্ছে না, আমি কিভাবে মিলাবো, ভাই আমি তো একটু গ্যাপ দিয়ে ফেলছি, আমার কি করা যায়, ভাই এই সাবজেক্টে আমার সমস্যা, আমি কি করব, সব কোশ্চেনের আনসার তুমি কল দিয়ে জানতে পারবো মেন্টরকে। পোল গেমের ব্যাপারটা একটু সিক্রেটই রাখি, জাস্ট নাম শুনে রাখো, পোল গেম আসতেছে, কামিং। আচ্ছা, মান্থলি এক্সামের সেরাদের জন্য ক্রেস্ট, এটা আমরা অলরেডি বলছি। আচ্ছা, কিভাবে কি ক্লাস করব এখানে একটু বলে রাখি। তুমি ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে একেবারে নিচে চলে আসো, কোর্সের ভিতর ঢুকে দেখবা যে ওখানে লেখা আছে কিভাবে এক্সাম দিব, কিভাবে ক্লাস করব, কয়েকটা ভিডিও দেওয়া আছে। স্টিল আমরা তারপরও ভিডিওগুলো গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, এখন চলে আসো, আমরা শেষ করতেছি কারণ আমাদের নামাজ আছে, আমরা নামাজে যাব। আচ্ছা, কিভাবে এক্সাম দিব এর একটা ভিডিও ওয়েবসাইটে তুমি কোর্সের ডিটেইলস এর একেবারে নিচে পেয়ে যাবা। আচ্ছা, কেন কিভাবে দরকারে কাকে নক দিব, মেডিলজি পেজে নক দিবা। মেডিলজি পেজ জাস্ট মেডিলজি লিখে সার্চ দিলেই হবে। এর বাইরে হচ্ছে আমাদের কল সেন্টার নাম্বার 01994900800। আবারও বলি, আমাদের কল সেন্টার নাম্বার হচ্ছে 01994900800। এই নাম্বারে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি একটু লিখে দাও তো, 0994 994 900 800। ঠিক আছে, 09949008000 এই নাম্বারে কল দিয়ে তোমরা ইনস্ট্যান্ট যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান পাবা। এর বাইরে হচ্ছে পেজে বা কল সেন্টারে কল দিলেই তোমার যে কোনো সমস্যার সমাধান। এর বাইরে হচ্ছে কালকে সকালে আমি তোমাদের নিয়ে আরেকবার বসবো, ঠিক আছে, সমস্যা নেই। কালকে রাতে ক্লাস আছে। কালকে রাত একটু বলে রাখি, আমাদের ক্লাস টাইম সকাল 10টা, রাত 10টায় দেওয়া বলা হলো। তারাবি শেষ হতে একটু সময় লাগলে তারাবি শেষেই ক্লাস শুরু হবে, সেক্ষেত্রে 15-20 মিনিট লেট হইতে পারে তারাবির সময়টা কালটা, শুধু এটা বলে রাখলাম। এর বাইরে হচ্ছে বাকি যা কিছু আমি কালকে তোমাদের নিয়ে আরেকবার বসবো পেইড ব্যাচে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আল্লাহ হাফেজ। জীবন কিছু বললো? আচ্ছা, তো আমি জানি এখানে অনেক স্টুডেন্ট আছো যারা এখনো পর্যন্ত এই সিদ্ধান্তহীনতায় ভুগছো যে ভর্তি হব কি হব না। বাজারে অনেক প্ল্যাটফর্ম, কেন মেডিলজিতে ভর্তি হব? দেখো, কোন এক জায়গাতে তুমি যদি ভর্তি হতে চাও বা কোন এক জায়গা যদি তুমি বাছাই করতে চাও, দুইটা জিনিস দেখবা। এক, এই জায়গার বিগত রেজাল্ট গুলো কি এবং সেটা কতখানি সত্যি, কতখানি অথেন্টিক। দুই, এই প্ল্যাটফর্মটা তোমার পেছনে কতটুকু ডেডিকেশন দিতে পারে। আমি তোমাকে একটা জিনিস প্রমিস করে আজকে লাইভ শেষ করব, সেটা হচ্ছে মেডিলজি
তোমাকে চান্স পাওয়ানোর জন্য যত কিছু দুনিয়াতে করা সম্ভব সবকিছু করবে। তোমার উপর শুধু একটা দায়িত্ব দেবে, সেটা হচ্ছে আমরা যেই পরামর্শ দেব, আমরা যে পরীক্ষা দিতে বলবো, আমরা যেটা পড়তে বলবো, আমরা যেভাবে পড়তে বলবো, তুমি শুধু সেভাবে আমাকে পড়ে আমাকে সেই ফিডব্যাকটা দিবা। আর বাকি চান্স পাওয়ানোর দায়িত্ব উপরাল্লাহ আছেন, আমরা আছি। যাই হোক, আজকে আমাদের লাইফ তাহলে এখানেই শেষ। এবং আমি মনে করি যে যে কোনো যুক্তিবিদ্যায় পারদর্শী বা বাস্তব জীবনে লজিকে বিশ্বাস করে এমন মানুষ মেডিলজিকে যে বিগত অন্তত 1 সপ্তাহ ধরে দেখছে, তার পক্ষে মেডিলজি ব্যতীত অন্য প্ল্যাটফর্ম সিলেক্ট করা মানে অন্য প্ল্যাটফর্ম পুরোপুরি ইললজিক্যাল হবে। হ্যাঁ, সো সেই হিসেবে নিজে লজিক্যাল হও, ভাবো আসলে কোনটা তোমার জন্য ভালো এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নাও। সবাই ভালো থাকো।